সোর্স ম্যাটেরিয়ালের ওপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। আচ্ছা, বিশ্ব অর্থনীতিকে আমরা সাধারণত কিভাবে দেখি? স্রেফ কিছু কাঠখোট্টা নম্বর বা গ্রাফ, তাই না? কিন্তু আজ আমরা ব্যাপারটাকে একটু ভিন্ন চোখে দেখব। ভাবুন তো, বিশ্ব অর্থনীতি যদি একটা বিশাল জীবন্ত আর আন্তঃসংযুক্ত প্রাণী হয়, আর এই বিশাল প্রাণীর শরীরে প্রতিনিয়ত যে রক্ত বা লাইফ ব্লাড প্রবাহিত হচ্ছে, সেটাই হলো অর্থ বা টাকা। এই টাকার প্রবাহই পুরো সিস্টেমকে সচল রাখে। তো চলুন এই বিস্ময়কর প্রক্রিয়াটির একদম গভীরে প্রবেশ করি। ঠিক আছে, চলুন এক নজরে দেখিনি আজ আমাদের আলোচনায় কি কি থাকছে। বিশ্বজুড়ে সম্পদের আদান প্রদান ঠিক কীভাবে ঘটে তা বুঝতে আজ আমরা 5টি নির্দিষ্ট অর্থনৈতিক ধমনী বিশ্লেষণ করব। গ্লোবাল ক্যাপিটালের স্পন্দন থেকে শুরু করে ট্রেড ব্যালেন্স, রেমিট্যান্স, বিনিয়োগ এবং সবশেষে পুঁজি পাচারের ঝুঁকি, এই পুরো ব্যাপারটাই আজ আমরা কভার করব। শুরু করছি আমাদের প্রথম টপিক দিয়ে, গ্লোবাল ক্যাপিটালের পালস বা স্পন্দন। এই যে স্থানীয় বাজারগুলোর সাথে পুরো বিশ্বের একটা কানেকশন, এটা কিন্তু স্রেফ কোনো টেকনিক্যাল বা যান্ত্রিক ব্যাপার নয়, বরং এটি একটা ছন্দময় স্পন্দন, যার মাধ্যমে প্রতিটি দেশের ভেতরে এবং বাইরে প্রতিনিয়ত সম্পদের আদান প্রদান চলতে থাকে। এখন এই জীবন্ত অর্থনৈতিক প্রাণীটিকে বুঝতে হলে আমাদের তো একটা চার্ট বা রিপোর্টের দরকার, তাই না? ব্যালেন্স অফ পেমেন্টস হলো ঠিক সেই রিয়েল টাইম হেলথ স্কোরকার্ড। এটি সব ধরনের বাণিজ্য, রেমিটেন্স এবং মূলধন প্রবাহের একদম নিখুঁত হিসাব রাখে। প্রতিদিন বিশ্বজুড়ে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এদিক ওদিক হচ্ছে, তার সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্যের আসল চিত্রটা কিন্তু এখানেই ফুটে ওঠে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, ট্রেড ব্যালেন্স এবং কারেন্সি। সম্পদ তৈরির এই যে বেসিক মেকানিজম, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রাচীনকালের সাধারণ বিনিময় প্রথা থেকেই বিবর্তিত হয়ে আজকের এই আধুনিক রূপ পেয়েছে। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো কিভাবে কোনো দেশ কেনার চেয়ে বেশি বিক্রি করলে তাদের মুদ্রার মান শক্তিশালী হয়ে ওঠে। ব্যাপারটা অনেকটা এরকম, যখন রপ্তানি বেশি হয় তখন তৈরি হয় ট্রেড সারপ্লাস বা উদ্বৃত্ত, যার ফলে বিশ্ববাজারে ওই মুদ্রার চাহিদা হু হু করে বাড়ে। অন্যদিকে আমদানির পরিমাণ বেশি হলে তৈরি হয় ট্রেড ডেফিসিট বা ঘাটতি, আর তখন ক্রমাগত বিদেশি মুদ্রা কেনার চাপে নিজেদের স্থানীয় মুদ্রার মান কমতে থাকে। ভাবলে অবাক লাগে, আজকের এই বিশাল আকারের গ্লোবাল ট্রেড ব্যালেন্সগুলো কিন্তু আসলে প্রাচীন বাণিজ্য কেন্দ্রগুলোরই একটা আধুনিক এবং বৃহত্তর ভার্সন। সেই প্রাচীন সিল্ক রোডের যুগে মানুষ যেমন নিজেদের এলাকার সম্পদের ঘাটতি মেটাতে দূরের অঞ্চলের সাথে বাণিজ্য করত, আজও ঠিক একইভাবে এই তুলনামূলক সুবিধা বা কম্প্যারেটিভ অ্যাডভান্টেজের মাধ্যমে দেশগুলো তাদের স্থানীয় সীমাবদ্ধতাগুলো খুব সহজেই পার করে যাচ্ছে। 3 নম্বর সেকশনে আমরা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখব, রেমিটেন্স, অর্থাৎ পুঁজির মানবিক দিক। এতক্ষণ তো বড় বড় কর্পোরেট বাণিজ্যের হিসাব নিকাশ হল, এবার চলুন সাধারণ মানুষের কথায় আসি। এই বিশাল বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্কটি কিন্তু শুধু বড় বড় কোম্পানির দ্বারাই টিকে নেই। এর পেছনে রয়েছে সাধারণ মানুষের ঘাম ঝরানো আয়, যা রেমিটেন্স হিসেবে দেশে আসে এবং বিশ্বব্যাপী পুঁজিকে সরাসরি একদম সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয়। এটা পরিবারগুলোর জন্য রীতিমতো একটা সামাজিক বীমা বা সোশ্যাল ইন্স্যুরেন্স হিসেবে কাজ করে। আদিম মানব সম্প্রদায়গুলোতে মানুষ যেভাবে একে অপরকে সাহায্য করত, রেমিটেন্স যেন সেই পুরনো পারস্পরিক নির্ভরতারই একটা আধুনিক আর দারুণ প্রতিচ্ছবি। আর এই ব্যাপারটা চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে এই ক্ষুদ্র স্তরের অর্থ প্রবাহ ব্যক্তি ক্ষমতায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর স্থানীয় লিকুইডিটি বা তারল্য বৃদ্ধির ক্ষেত্রে একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। রেমিট্যান্সের এই টাকাটা কিন্তু শুধু পড়ে থাকে না, এটি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ছোট ব্যবসার মূলধন এবং সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বৃদ্ধিতে একেবারে সরাসরি ভূমিকা রাখে। কিন্তু এখানেই একটা খুব জরুরি প্রশ্ন মাথায় আসে, সাধারণ মানুষের পাঠানো রেমিটেন্স তো পরিবারের দৈনন্দিন কাজে লেগে যায়, তাহলে উন্নয়নশীল দেশগুলো তাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য এই যে বিশাল সব সেতু, রাস্তাঘাট বা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, এর জন্য এত বিপুল পরিমাণ অর্থের যোগান তারা পায় কোথা থেকে? তো এই প্রশ্নের উত্তরটাই আমরা খুঁজব আমাদের 4 নম্বর সেকশনে, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, যাকে আমরা বলতে পারি প্রবৃদ্ধির ইঞ্জিন। আগের সেই বড় প্রশ্নটার উত্তর আসলে লুকিয়ে আছে এই বিশাল আন্তর্জাতিক বিনিয়োগের ভেতরেই। যে কোনো দেশের জিডিপি এবং জিএনপি হল সেই পাওয়ারফুল ইঞ্জিন যা আন্তর্জাতিক মূলধনকে একেবারে চুম্বকের মতো আকর্ষণ করে।
এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হল দুই ধরনের বিনিয়োগের পার্থক্যটা বোঝা। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই হল দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যার মাধ্যমে বাস্তবে ফ্যাক্টরি বা ভৌত অবকাঠামো গড়ে ওঠে। অন্যদিকে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হল অনেক বেশি লিকুইড বা তরল। এটি মূলত স্থানীয় শেয়ার বাজার বা বন্ডে বিনিয়োগ করা হয়, যা গ্লোবাল ফাইন্যান্সের পাইপলাইনের মতো কাজ করে। বিনিয়োগের ধরন যেমনই হোক না কেন, অর্থনীতিতে এই বিদেশি পুঁজি আনার একটা দারুণ মেকানিক্যাল প্রভাব রয়েছে। খেয়াল করে দেখবেন, বিদেশিদের যে কোনো দেশে বিনিয়োগ করতে হলে সবার আগে কিন্তু তাদের সেই দেশের স্থানীয় মুদ্রাটাই কিনতে হয়, আর এই কেনার চাহিদায় প্রাকৃতিকভাবে সেই স্থানীয় মুদ্রার মানকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপর আমরা আসছি আমাদের পঞ্চম টপিকে, পুঁজি পাচার বা ক্যাপিটাল ফ্লাইট এবং অর্থনীতির ভঙ্গুরতা। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে বৈশ্বিক আন্তঃনির্ভরশীলতা একটা দেশের জন্য বিশাল প্রবৃদ্ধি নিয়ে আসে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো ঠিক একই জিনিস আবার এক মারাত্মক ঝুঁকিরও সৃষ্টি করে। ক্যাপিটাল ফ্লাইট বা পুঁজি পাচার বলতে আমরা সেই পরিস্থিতিকে বুঝি যখন বিনিয়োগকারীরা হঠাৎ করে বাজারের ওপর আস্থা হারিয়ে ফেলে এবং খুব দ্রুত তাদের বিনিয়োগ নিরাপদ কোনো বাজারে সরিয়ে নেয়। ব্যাপারটা কিন্তু মোটেই সাধারণ কিছু নয়। এটিকে একটা দেশের অর্থনীতির সেই জীবন্ত শরীরে হঠাৎ করে আঘাত হানা এক বিশাল এবং মারাত্মক শকের সাথে তুলনা করা যেতে পারে। চলুন ধাপে ধাপে দেখি এই ধ্বংসাত্মক ব্যাপারটা কিভাবে ঘটে। যখন আস্থার শৃঙ্খল বা চেইন অফ ট্রাস্ট ভেঙে যায়, তখন একেবারে ডমিনো এফেক্টের মতো একটা বিপর্যয় শুরু হয়। প্রথমে দেখা দেয় রাজনৈতিক অস্থিতিশীলতা বা স্থির জিডিপি। এরপর বাজারের আস্থা পুরোপুরি হারিয়ে যায়, যা দ্রুত পুঁজি পাচারের দিকে নিয়ে যায়। আর সবশেষে শুরু হয় ব্যাংক রান এবং মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন। একটা কথা আছে না, সুনাম হলো সোনার মতোই মূল্যবান। একদম ঠিক। এই মারাত্মক পুঁজিপাচার রোধ করার জন্য কিন্তু কেবল ভালো হিসাব নিকাশ বা ইকোনমিক্সের অঙ্ক জানাটাই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব এবং সবার উপরে সামাজিক বিশ্বাস। মনে রাখা দরকার, এই সামাজিক বিশ্বাস ধরে রাখাই হলো যে কোনো দেশের টিকে থাকার চূড়ান্ত গ্যারান্টি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, উপসংহার। মানবীয় উচ্চাকাঙ্ক্ষার এক বিশাল ক্যানভাস। একটু জুম আউট করে যদি পুরো ছবিটা আমরা দেখি, তাহলে বুঝতে পারব এত সব আন্তঃসংযুক্ত আর্থিক ধমনী মিলে আসলে একটা একক বৈশ্বিক ক্যানভাস বা ট্যাপেস্ট্রি তৈরি করেছে। একটা বিষয় সবসময় মাথায় রাখা জরুরি, অর্থ বা টাকা হলো মূলত রেকর্ড করা বিশ্বাসের একটা সিস্টেম। দিন শেষে এই জটিল অর্থনৈতিক চার্ট আর সম্পদের প্রবাহের মূল ভিত্তিটা কিন্তু ওই মানুষের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্যটাই, আর তা হলো বিশ্বাস। সেই আদিমকালে গুহায় বসে একসাথে খাবার ভাগ করে নেওয়া থেকে শুরু করে আজকের এই গ্রহব্যাপী ডিজিটাল তথ্যের প্রবাহ, সবকিছুই কিন্তু এই বিশ্বাসের ওপর ভর করেই দাঁড়িয়ে আছে। তাহলে শেষ করার আগে একটা গভীর চিন্তার বিষয় রেখে যাই। ২১ শতকে টিকে থাকার অর্থ যদি হয় রেকর্ড করা বিশ্বাসের এই প্রবাহকে পুরোপুরি আয়ত্ত করা, তবে যদি কোনো কারণে সেই বিশ্বাস সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখন আমাদের এই বৈশ্বিক ক্যানভাসের ভাগ্যে আসলে কি ঘটবে? বিশ্ব অর্থনীতির এই ভঙ্গুরতা নিয়ে প্রশ্নটা আমাদের সবার জন্যই একটা বড় চিন্তার খোরাক, যা হয়তো ভবিষ্যতের নতুন কোনো ভাবনার দুয়ার খুলে দিতে পারে।